নমস্কার বন্ধুরা, আমি দীপাঞ্জন। ওয়েলকাম টু অর্থশাস্ত্র। আজকে 2023 সালের বেস্ট পোর্টফোলিও নিয়ে আলোচনা করব, যেটা 12টি সলিড ফান্ডামেন্টাল যুক্ত শেয়ার দিয়ে তৈরি। দেখুন, পোর্টফোলিও বানানোর প্রধান কারণই হচ্ছে ডাইভার্সিফাইড করা, যেখানে রিস্ককে মিনিমাইজ করে ম্যাক্সিমাম রিটার্ন নিয়ে আসা। তবে পোর্টফোলিও যাতে ওভার ডাইভার্সিফাইড না হয়ে যায়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তো পোর্টফোলিও এমনই বানানো উচিত যেখানে ডাইভার্সিফিকেশনও হবে, তার সাথে পোর্টফোলিওতে শেয়ারের সংখ্যাও কম থাকবে, তাতে ট্র্যাক বা মনিটরিং ভালোভাবে করা যাবে এবং পোর্টফোলিওটা ফোকাসড পোর্টফোলিও হবে, তাতে রিটার্নও বেশি পাওয়া যাবে। তো কিভাবে পোর্টফোলিও বানাতে হয় তার একটা ডিটেলস ভিডিও আমার আছে, সেটা আমি ওপরে কার্ডে দিয়ে দেবো এবং ডেসক্রিপশানেও দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। তবে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেই ওই ভিডিওটা দেখবেন। তো এই যে 2023 সালের বেস্ট পোর্টফোলিও আমি বানিয়েছি, এখানে আপনি ডাইভার্সিফিকেশনও পাবেন এবং তার সাথে এখানে শেয়ারের সংখ্যাও কম আছে। মাত্র 12টি শেয়ার আমি নিয়েছি, যেগুলোকে আপনারা ভালোভাবে ট্র্যাক বা মনিটরিং করতে পারবেন। প্লাস এই পোর্টফোলিওটা একটা ফোকাস পোর্টফোলিও, সেখান থেকে রিটার্নও আপনি বেশি পাবেন। তো আপনারা এই পোর্টফোলিওটাকে নিয়ে অ্যানালাইসিস বা রিসার্চ করে দেখতে পারেন। তবে অবশ্যই এই যে পোর্টফোলিওটা বা এই যে পোর্টফোলিওতে যে 12টি শেয়ারের নাম আমি বলবো, এটা কিন্তু কোনোভাবেই রেকমেন্ডেশন নয়। আপনারা নিজেরা রিসার্চ এবং অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করবেন। এবং এই পোর্টফোলিও নিয়ে যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে বা আমার সাথে কোনো বিষয়ে আপনার দ্বিমত হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কী টাইপের পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করেন বা আপনারা কী ধরনের পোর্টফোলিওতে ইনভেস্টমেন্ট করেন, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তবে এই পোর্টফোলিওটা বানানোর জন্য আমি 3টে বিষয়কে কিন্তু খুবই গুরুত্ব দিয়েছি। প্রথমটি হচ্ছে যে এই পোর্টফোলিওতে যে 12টি শেয়ার নিয়েছি, সেটা একদমই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার। এই বিষয়ে কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ করিনি। যে সমস্ত শেয়ারের ইয়ার অন ইয়ার বেসিসে সেলস গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, যে সমস্ত শেয়ারের ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট গ্রোথ বৃদ্ধি পাচ্ছে এবং যে সমস্ত শেয়ারের বিজনেসের মধ্যে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, সেই রকম শেয়ারকেই আমি বাছাই করেছি। মানে ফান্ডামেন্টাল স্ট্রং হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে বা যে প্যারামিটারগুলো আছে, যে শেয়ারগুলো ওগুলোকে ফুলফিল করেছে, সেই রকম শেয়ারকেই কিন্তু আমি পোর্টফোলিওতে অ্যাডপ্ট করেছি। আর দ্বিতীয় যে বিষয়টায় গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে একটি শেয়ারে টোটাল পোর্টফোলিওর 10%-এর বেশি অ্যালোকেশন দিইনি। ধরুন, আপনি যদি 1 লাখ টাকার পোর্টফোলিও নেন, তাহলে একটি শেয়ারে আমি ম্যাক্সিমাম 10%ই অ্যালোকেশন দিয়েছি, মানে 10,000 টাকাই সেই শেয়ারে ইনভেস্টমেন্ট করা যাবে। তো এর কারণটা হচ্ছে, যদি আপনি একটি শেয়ারে 10%-এর বেশি ইনভেস্টমেন্ট করে দেন, তাহলে সেই পোর্টফোলিওটা কিন্তু অনেকটা কনসেন্ট্রেট পোর্টফোলিও হয়ে যাবে এবং যদি সেই শেয়ারটায় কোনো প্রবলেম আসে, তাহলে ওভারঅল পোর্টফোলিওটার ওপর এফেক্ট পড়ে যাবে। এবং তৃতীয় যে বিষয়টাকেও আমি গুরুত্ব দিয়েছি, সেটা হচ্ছে একটা সেক্টরে ওভারঅল পোর্টফোলিওর 20%-এর বেশি আমি অ্যালোকেশন দিইনি। এর কারণও কিন্তু সেই একই, কনসেন্ট্রেট পোর্টফোলিও হয়ে যাবে। যদি একটা সেক্টরে 20%-এর বেশি আমি অ্যালোকেশন দিয়ে দিই, তাহলে ওই সেক্টরে যদি প্রবলেম আসে, কিন্তু তাহলে ওভারঅল পোর্টফোলিওটার ওপর একটা এফেক্ট পড়ে যাবে। তো এই 3টে বিষয়কে আমি খুবই গুরুত্ব দিয়েছি এই পোর্টফোলিওটা বানানোর সময়। তো চলুন এবার আমরা পোর্টফোলিওটা জেনে নিই। তো এই পোর্টফোলিওর যে প্রথম শেয়ারটি বলবো, সেটা আমার খুবই প্রিয় শেয়ার, যেটা এফএমসিজি সেক্টর থেকে হিন্দুস্তান ইউনিলিভার। দেখুন, হিন্দুস্তান ইউনিলিভারের অনেক প্রোডাক্টই আছে। 10 জন ভারতীয়র মধ্যে 9 জন ভারতীয়ই হিন্দুস্তান ইউনিলিভারের কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করে থাকে এবং পার্সোনাল কেয়ার সেগমেন্ট, বিউটি, হোম কেয়ার সেগমেন্ট, ফুড রিফ্রেশমেন্ট সেগমেন্টে হিন্দুস্তান ইউনিলিভার মার্কেট লিডার। ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল নিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভারের। তো এই হিন্দুস্তান ইউনিলিভারে আমি 10% অ্যালোকেশন দিলাম। এবার যে দ্বিতীয় কোম্পানিটা বলবো, সেটা পেন্ট ইন্ডাস্ট্রি থেকে এশিয়ান পেন্টস। দেখুন, এশিয়ান পেন্টস ভারতের মধ্যে ডেকোরেটিভ পেন্টিংয়ে মার্কেট লিডার, প্রায় অনেক বছর ধরে, মানে 50 বছর ধরে মার্কেট লিডার। এবং এশিয়ার মধ্যে থার্ড লার্জেস্ট পেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে এশিয়ান পেন্টস এবং ওয়ার্ল্ডের মধ্যে 9th লার্জেস্ট পেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে এশিয়ান পেন্টস। এবং ইন্ডিয়ার বাইরেও এরকম 12টা কান্ট্রিতে
মানে টপ 3 প্লেয়ারের মধ্যে আছে ডেকোরেটিভ পেন্টিংয়ে এশিয়ান পেন্টস। ভালো কোম্পানি, ফান্ডামেন্টালও যথেষ্ট স্ট্রং, এবং এই এশিয়ান পেন্টসেও আমি 10% অ্যালোকেশন দিলাম। এবার যে থার্ড বা 3 নম্বর যে কোম্পানিটি বলবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল এবং ব্যাংকিং সেক্টর থেকে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক হচ্ছে লার্জেস্ট প্রাইভেট ব্যাংক আমাদের ইন্ডিয়ার মধ্যে, এবং এই যে এইচডিএফসি ব্যাংকের যে ইলেকট্রনিক কার্ডের ভলিউম আছে সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার মধ্যে 50% মানে হোল্ড করে এইচডিএফসি ব্যাংক। মানে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডে প্রায় 50% মার্কেট শেয়ার আছে এইচডিএফসি ব্যাংকের। তবে আপনারা এইচডিএফসি ব্যাংকের পরিবর্তে আইসিআইসি ব্যাংকও নিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে ভ্যালুয়েশনের দিক থেকে এইচডিএফসি ব্যাংক অনেক সস্তায় পাওয়া যাচ্ছে, তাই আমি এইচডিএফসি ব্যাংকে নিয়েছি। দুটো ব্যাংকই ফান্ডামেন্টাল স্ট্রং, তো আপনারা যে কোনো একটা নিতে পারেন, তবে আমার ভ্যালুয়েশনের দিক থেকে এইচডিএফসি ব্যাংকে বেটার লেগেছে, তো এইচডিএফসি ব্যাংকেও 10% অ্যালোকেশন দিলাম। ফোর্থ কোম্পানিটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইটি সেক্টর থেকে, সেটা হচ্ছে এইচসিএল টেক। দেখুন, এইচসিএল টেক হচ্ছে ওয়ার্ল্ডের লিডিং একটা আইটি কোম্পানি, এবং এইচসিএল টেকের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই এইচসিএল টেকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যেটা এফআইআই, তাদের কিন্তু স্টেক দিনের পর দিন বাড়তে থাকছে, এবং যে প্রোমোটার হোল্ডিংও আছে সেটাও কিন্তু অন্যান্য আইটি কোম্পানির থেকে অনেক বেটার আছে এইচসিএল টেকে। এবং এইচসিএল টেক অন্যান্য যত আইটি কোম্পানি আছে তাদের থেকে ভ্যালুয়েশনের দিক থেকে আমার সস্তা মনে হয়েছে। তবে আপনারা এইচসিএল টেকের পরিবর্তে ইনফোসিসও নিতে পারেন, কিন্তু ভ্যালুয়েশনের দিক থেকে এইচসিএল টেক কিন্তু এখনও সস্তা আছে। তো এই এইচসিএল টেকেও আমি 10% অ্যালোকেশন দিলাম। এবার যে কোম্পানিটি আমরা এই পোর্টফোলিওতে অ্যাড করেছি, যেটা পঞ্চম কোম্পানি, সেটা হচ্ছে আপনার কোনো পার্টিকুলার সেক্টর বলা যায় না, তাও আমি বলে রাখি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর থেকে বা রিফাইনারি সেক্টর থেকে। সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মার্কেট ক্যাপ অনুযায়ী আমাদের মানে ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় কোম্পানি, এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি শুধুমাত্র কোনো পার্টিকুলার সেক্টর নয়, অনেক সেক্টরই তার মানে বিচরণ আছে। আপনার অয়েল গ্যাস, তারপরে হচ্ছে টেক্সটাইল, টেলিকম, রিটেল, ঠিক আছে, বিভিন্ন সেক্টরই মানে নিজেদেরকে ব্যবসা প্রতিষ্ঠা করেছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এবং স্ট্রং ম্যানেজমেন্ট আছে মুকেশ আম্বানির মতন। তো এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিতেও আমি 10% অ্যালোকেশন দিলাম। সিক্সথ যে কোম্পানিটি আমাদের পোর্টফোলিওতে অ্যাড করব, সেটা একটা সম্পূর্ণ মোনোপলি কোম্পানি এবং অ্যাডেসিভ সেগমেন্ট থেকে, সেটা হচ্ছে পিডিলাইট। দেখুন, পিডিলাইট কিন্তু ফুললি মোনোপলি রাখে অ্যাডেসিভ সেগমেন্টে, এবং পিডিলাইট যে ব্র্যান্ড বিল্ড আপ করেছে, যেমন ফেভিকল, ফেভিকুইক, ফেভিস্টিক, এমসিল, অ্যাডেলডাইট, তো আমার মনে হয় না আগামী 20 বছরে কোনো কোম্পানি পিডিলাইটের বিজনেসকে ডিস্টার্ব করতে পারবে। তো এই পিডিলাইটও একটা খুবই ভালো কোম্পানি এবং ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, তো পিডিলাইটে 10% অ্যালোকেশন দিলাম। এবার যে কোম্পানিটি মানে পোর্টফোলিওতে অ্যাড করব, সেটা হচ্ছে সেভেন্থ কোম্পানি, সেটা হচ্ছে আপনার এফএমইজি সেক্টর থেকে, মানে ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুড সেক্টর থেকে, সেটা হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া। হ্যাভেলস ইন্ডিয়া বিভিন্ন রকম কেবেল, সুইচেস, সার্কিট প্রোটেক্টার এবং হোম অ্যাপ্লায়েন্স, এসি, আপনার ওয়াটার হিটার, তো বিভিন্ন প্রোডাক্ট, মানে ওয়াইড রেঞ্জ প্রোডাক্ট আছে হ্যাভেলস ইন্ডিয়ার। এবং যে হ্যাভেলস ইন্ডিয়ার ব্র্যান্ড আছে লয়েড, কার্ভেট্রি, স্ট্যান্ডার্ডের মতন মানে ব্র্যান্ড আছে হ্যাভেলস ইন্ডিয়ার। ভালো কোম্পানি এবং ফান্ডামেন্টালও ভালো কোম্পানি, এবং এই ইলেকট্রিক গুডসের চাহিদা কিন্তু দিনের পর দিন বাড়ছে, যেটা বিশেষ করে হোম অ্যাপ্লায়েন্স, তার চাহিদা কিন্তু দিনের পর দিন বাড়ছে। তো এই হ্যাভেলস ইন্ডিয়াতেও আমি 10% অ্যালোকেশন দিলাম। তো এই যে 7টা কোম্পানি বললাম, এই 7টা কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, এবং এই 7টা কোম্পানিতেই আমি প্রত্যেকটিতে 10% করে অ্যালোকেশন দিয়েছি। মানে 70% আমার ইনভেস্টমেন্ট কিন্তু লার্জ ক্যাপে হয়ে গেল, কারণ লার্জ ক্যাপ এমন একটি জায়গা যেখানে রিস্ক অনেক কম এবং ভোলাটিলিটিও অনেক কম, এবং রিটার্নও একটা স্টেবল রিটার্ন পাওয়া যায়। তো সেই জন্য আমি আমার ম্যাক্সিমামটাই প্রায় 70% ইনভেস্টমেন্ট করে দিলাম লার্জ ক্যাপে। এবার যে আমার 30% পড়ে রইল, এটা আমরা একটু রিস্কি জায়গায় ইনভেস্টমেন্ট করব, সেটা হচ্ছে স্মল ক্যাপ বা মিড ক্যাপে, এবং এখান থেকে একটু রিটার্নও বেশি আমরা পাওয়ার আশা করব। তো চলুন বাকি যে শেয়ারগুলো আছে সেগুলো আমরা জেনে নিই। 8 নম্বর যে শেয়ারটা আমার এই পোর্টফোলিওতে অ্যাড করব, সেটা মিড ক্যাপ একটা কোম্পানি এবং কেমিক্যাল সেক্টর থেকে, সেটা হচ্ছে দীপক নাইট্রাইট। ইন্ডিয়ার মধ্যে সোডিয়াম নাইট্রাইট বা সোডিয়াম নাইট্রেটে হচ্ছে আপনার মার্কেট লিডার,
এছাড়াও আপনার হচ্ছে ফেনলে মার্কেট লিডার। তো এই ডিপক নাইট্রেটের একটা বড় অ্যাডভান্টেজ আছে, তার ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন আছে, মানে নিজের যে প্রোডাক্ট তৈরি করে তার র মেটেরিয়ালটাও নিজে বানিয়ে ফেলতে পারে। তো সেখানে তার কস্ট মার্জিন হয়। তো এই দীপক নাইট্রেট কোম্পানিটা কিন্তু ফিউচারে ভালো পারফরমেন্স করবে এবং অনেকটাই ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। তো এই দীপক নাইট্রেট কোম্পানিতে আমি 7% অ্যালোকেশন দিলাম। এবার যে 9 নম্বর কোম্পানিটি আমার পোর্টফোলিওতে অ্যাড করব সেটা হচ্ছে টাটা পাওয়ার। দেখুন, টাটা পাওয়ার একটা মিড ক্যাপ কোম্পানি। এই কোম্পানিটার হচ্ছে একটা ফিউচার ওরিয়েন্টেড কোম্পানি, মানে এই কোম্পানিটি মেনলি এদের যে ফিউচারের যে প্রজেক্টগুলো আছে সবই কিন্তু গ্রিন এনার্জি রিলেটেড প্রজেক্ট আছে এবং ইভি রিলেটেড, ইলেকট্রিক ভেহিক্যাল রিলেটেড প্রজেক্ট আছে। তো টাটা পাওয়ার মানে গ্রিন এনার্জি সেক্টরের কিন্তু সব থেকে প্রমিনেন্ট একটা কোম্পানি। এবং এই রিসেন্টলি যে বাজেট পেশ হয়েছে এই বাজেটে কিন্তু গ্রিন এনার্জির ওপর কিন্তু সরকার দারুণ জোর দিয়েছে, যেখানে 35,000 কোটি টাকা এনার্জি ট্রানজিশন খাতে খরচা করছে। তো ডাইরেক্ট সেখান থেকে বেনিফিটেড হবে এই টাটা পাওয়ার কোম্পানি। এবং টাটা পাওয়ারের হয়তো 3-4 বছর আগে তাদের হয়তো ফিনান্সিয়াল যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু ভালো ছিল না, কিন্তু তারপর থেকে তারা এটা ইমপ্রুভ করছে। এবং আমার মনে হয় ফিউচারে টাটা পাওয়ার কিন্তু গ্রিন এনার্জির একটা অন্যতম বড় কোম্পানি হয়ে উঠবে। তো এই টাটা পাওয়ারে আমি 5% অ্যালোকেশন দিলাম। 10 নম্বর যে কোম্পানিটি আমার পোর্টফোলিওতে অ্যাড করব সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট সেক্টর থেকে। সেটা হচ্ছে ডিপোজিটারি একটা কোম্পানি, সিডিএসএল। দেখুন, আমাদের ইন্ডিয়াতে দুটো ডিপোজিটারি কোম্পানি আছে, একটা হচ্ছে সিডিএসএল, একটা হচ্ছে এনএসডিএল। মানে এই বিজনেসটা সম্পূর্ণ ডুওপলি বিজনেস। এবং সিডিএসএল এর মার্কেট শেয়ার কিন্তু 50%-এর ওপরে আছে। তো আমরা যে সমস্ত শেয়ার কিনছি সেগুলো কিন্তু এই ডিপোজিট হচ্ছে সিডিএসএল এর মতন কোম্পানিতে। এবং সিডিএসএল এর সাথে ইন্ডিয়ার টপ যে ডিসকাউন্ট ব্রোকার আছে তারাই কিন্তু সিডিএসএল এর ক্লায়েন্ট, যেমন জিরোধা, গ্রো, অ্যাঞ্জেল ব্রোকিং, এরকম যে টপ ডিসকাউন্ট ব্রোকার তারাই কিন্তু সিডিএসএল এর ক্লায়েন্ট বলে। তো এই সিডিএসএল এ আমি 8% অ্যালোকেশন দিলাম। টোটাল 10টা শেয়ার মানে এই পোর্টফোলিওতে অ্যাড করে ফেলেছি, বাকি আছে আর দুটো। এবং আমাদের যে টোটাল অ্যালোকেশন সেটাও কিন্তু 90% হয়ে গেছে। তো আমাদের মাত্র আর 10% অ্যালোকেশন বাকি আছে। তো চলুন সেই দুটো কোম্পানি আমরা জেনে নিই। 11 যে কোম্পানিটি আমার পোর্টফোলিওতে অ্যাড করব সেটা আইটি এবং টেকনোলজি সেক্টর থেকে, সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। দেখুন, হ্যাপিয়েস্ট মাইন্ডের সবথেকে যেটা মানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এর ম্যানেজমেন্ট। এর ম্যানেজমেন্টের মাথায় যিনি আছেন তিনি হচ্ছেন অশোক সুটা। তিনি আগে উইপ্রোতে কাজ করে এসেছেন এবং তিনি মাইন্ডট্রির প্রতিষ্ঠাতা। তো বুঝতে পারছেন একটা স্ট্রং ম্যানেজমেন্ট দিয়ে এই হ্যাপিয়েস্ট মাইন্ড চলছে। হ্যাঁ, হ্যাপিয়েস্ট মাইন্ড স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু ফিউচারে এর লার্জ ক্যাপ হওয়ার মতন সম্ভাবনা আছে। এবং হ্যাপিয়েস্ট মাইন্ড যে প্রোডাক্টগুলো দেয় সেগুলো সবই নিউ টেকনোলজি, ব্লক চেন, ক্লাউড, রোবোটিক্স। তো এই ধরনের যে নতুন টেকনোলজিগুলো সেগুলো কিন্তু সার্ভিস প্রোভাইড করে হ্যাপিয়েস্ট মাইন্ড। তো হ্যাপিয়েস্ট মাইন্ডে আমি 5% অ্যালোকেশন দিলাম। এবং লাস্ট যে কোম্পানিটি মানে 12 নম্বর যে কোম্পানিটি আমি এই পোর্টফোলিওতে অ্যাড করব সেটা কিন্তু কেমিক্যাল সেক্টর থেকে। সেটা হচ্ছে ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোম্পানি। এই ক্লিন সায়েন্স এবং টেকনোলজি ক্রিটিক্যাল কিছু কেমিক্যাল বানায়, যেটা অন্যান্য মানে কোম্পানির পক্ষে বানানো খুবই মানে অসম্ভব ব্যাপার। এবং এই যে কেমিক্যালগুলো বানায় সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই এফএমসিজি সেক্টরে ইউজ হয়, যেমন বিএইচকিউ, অ্যানিসল, এই ধরনের কেমিক্যাল বানায় হচ্ছে এই ক্লিন সায়েন্স। এবং ক্লিন সায়েন্সের আর&ডিও কিন্তু খুব স্ট্রং। তো ফিউচারে ক্লিন সায়েন্স একটা ভালো জায়গায় মানে পৌঁছাবে। এবং ক্লিন সায়েন্সেরও ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন আছে, ফলে নিজের যে প্রোডাক্টগুলো বানায় তার র মেটেরিয়ালও নিজে তৈরি করতে পারে। তো ক্লিন সায়েন্সের প্রফিট মার্জিনও ওই জন্যে ভালো হয়ে থাকে। তো ক্লিন সায়েন্সেও আমি 5% অ্যালোকেশন দিলাম। আপনারা যদি লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ অনুযায়ী ভাগ করেন তাহলে দেখবেন আমার লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট হলো টোটাল 70% এবং মিড ক্যাপে ইনভেস্টমেন্ট হলো টোটাল 12% এই পোর্টফোলিওর, এবং স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট হলো 18% টোটাল পোর্টফোলিও। তো একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি হলো। তো আপনারা যদি সেক্টর ওয়াইজও দেখেন তাহলে দেখবেন আমি এখানে প্রায় 9টার মতন সেক্টর নিয়েছি এবং কোনো সেক্টরই 15%-এর বেশি কিন্তু আমি ইনভেস্টমেন্ট করিনি। তো এবং যে কোম্পানিগুলো আমি এই পোর্টফোলিওতে অ্যাড করেছি সেগুলো সবই কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। বিশেষ করে যেগুলো লার্জ ক্যাপ কোম্পানি, যেখানে আমি 70% ইনভেস্টমেন্ট করেছি এবং 7টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছি। এই 7টা কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং, দীর্ঘদিন ধরে তারা বিজনেস করছে এবং তারা নিজেদেরকে প্রুভ করেছে শেয়ার বাজারে। তো সেরকম কোম্পানিকেই আমি 7টাকে চয়েস করেছি।
লার্জ ক্যাপের ক্ষেত্রে, এবং যে স্মল ক্যাপ বা মিড ক্যাপের ক্ষেত্রেও আমি যে সমস্ত কোম্পানিগুলোকে চয়েস করছি তারাও যথেষ্ট ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। তো এই পোর্টফোলিওটা আপনারা রিসার্চ এবং অ্যানালাইসিস করে দেখতে পারেন। তবে অবশ্যই এটা কিন্তু কোনো মানে রেকমেন্ডেশন নয়, আপনারা নিজেরা রিসার্চ এবং অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করবেন। ব্লাইন্ডলি কাউকে কপি করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই পোর্টফোলিও নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের পোর্টফোলিওটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করি।